পশ্চিমবঙ্গে অর্থাৎ বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতের পশ্চিমবঙ্গে অর্থাৎ বাংলাদেশের লাগোয়া বাংলা ভাষাভাষী মানুষের যে এলাকাটি, সেটি নির্বাচন শেষ হলো, ফলাফল প্রায় শেষ। আর এই সময়ে সেখানে এক ধরনের বড় পরিবর্তনের যে আভাস না প্রায় নিশ্চিত, সেটি হচ্ছে তৃণমূল অর্থাৎ যে তৃণমূল কংগ্রেসের যে মমতা ব্যানার্জি এতদিন দায়িত্বে ছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি নিজ আসনে হেরে গেছেন। পাশাপাশি এই দলটির ক্ষমতাও শেষ। এখন ইতিহাসে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের দায়িত্বে বা সরকারে অর্থাৎ ক্ষমতায় আসতে যাচ্ছে বিজেপি, এখন পর্যন্ত এমনটাই খবর। সেই অনুযায়ী যদি বিজেপি সরকার গঠন করে, সেই ক্ষেত্রে বাংলাদেশে এর প্রভাব কি পড়তে পারে? বাংলাদেশে আদৌ কি কোনো প্রভাব পড়বে? ফলাফল ঘোষণার পরপরই বা চূড়ান্ত যখন হয়নি, ঠিক সেই সময় থেকে যখন বিজেপি এগিয়ে আছে, অর্থাৎ মমতার পরাজয়ের খবর যখন ছড়িয়ে পড়ে, তখন থেকেই বাংলাদেশে এক ধরনের কিছুটা উচ্ছ্বাসপূর্ণ একটা পরিবেশ অনেকের মধ্যেই দেখা যাচ্ছে। বিশেষ করে সনাতন ধর্মের যারা সম্প্রদায়ের যারা মানুষ আছেন, তাদের মধ্যে যেমন একটা উচ্ছ্বাস দেখা যাচ্ছে, আবার বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ বা সরাসরি বা পরোক্ষভাবে আওয়ামী লীগের যারা সমর্থক আছেন, তাদের মধ্যেও এক ধরনের একটা উচ্ছ্বাসের কিছু একটা রেশ দেখা যাচ্ছে। কেন এই অবস্থা? পশ্চিমবঙ্গের ফলাফল যাই হোক, তাতে বাংলাদেশের কি? এই প্রশ্নটি নিয়েই উত্তর খোঁজার চেষ্টা করব। আমার সঙ্গে যুক্ত আছেন, আপনারা সবাই তাকে চিনেন, রাজনৈতিক বিশ্লেষক, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশের 21 পদকপ্রাপ্ত লেখক, এবং সেই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের যেমন একজন বিজ্ঞানী, সমাজসেবক, কাউন্সিলম্যান, পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্র ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক গ্রুপ গ্লোবাল কোয়ালিশন ফর সেকুলার অ্যান্ড ডেমোক্রেটিক বাংলাদেশের চেয়ারম্যান। ডক্টর নূর নবী, আমি আপনাকে শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। আমাকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য আমন্ত্রণ করেছেন, এর জন্য বিশেষ ধন্যবাদ। আসলে আপনি যেভাবে উত্থাপন করেছেন, এটা যথার্থ একটা গুরুত্বপূর্ণ ঘটনা। তার কারণ হলো, যদিও একটি দেশের একটি প্রভিন্সে নির্বাচন হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও একটি স্বাধীন বাংলাদেশ, যেটা ভারতের পশ্চিমবঙ্গের বর্ডারে বা 2/3 বেশি সামনের বে অফ বেঙ্গল ছাড়া বেষ্টিত। তো সেখানে বর্ডার রয়েছে, পোরাস, একই কালচারের লোক, হিন্দু মুসলমান দুই দেশেই বসবাস করে। এছাড়া যে পোরাস যে বর্ডারটা, এর জন্য যাতায়াতটা খুবই ঘন, কন্ট্রোল করা যায় না। তো এই সমস্ত কারণে সরকারের পরিবর্তন, পার্শ্ববর্তী দেশের একটি প্রভিন্সে যে পরিবর্তন হয়েছে, সেটার ভিত্তিতে বাংলাদেশের সামাজিক রাজনৈতিক অবস্থার ইনফ্লুয়েন্স বা প্রভাব হওয়াটা স্বাভাবিক। যেমন আপনি উল্লেখ করলেন, যে যথার্থভাবে উল্লেখ করছেন, যে হিন্দু মাইনরিটি বাংলাদেশে যে সংখ্যালঘু সম্প্রদায় আছে, তারা নির্যাতিত হয়েছে গত 18 মাস, এখনো হচ্ছে। তাদের যে একজন নেতা, সে এখনো জেলে। তার অপরাধ কি? যে সে একটা পতাকা ঠিক মতো টাঙাতে পারে নাই, তার জন্য সে জেলে ভুগতেছে। সে একজন সন্ন্যাসী। তো তারপরে হিন্দুদের মহিলাদের রেপ হচ্ছে, তাদের বাড়িঘর লুটপাট করা হচ্ছে। যে দাস, মিস্টার দাস, ইয়াং ম্যান, তাকে জ্বলন্ত পুড়িয়ে মারা হলো। আরেকজন হিন্দু ছেলেকে, ইয়াং ম্যানকে অন্য একটা ডিস্ট্রিক্টে এভাবে হত্যা করা হয়েছিল, আগুন দিয়ে, জ্বলন্ত মানুষকে। কিন্তু সেটা প্রচার হয় নাই, কারণ সেটার কোনো ভিডিও ছিল না। কিন্তু নেত্রকোনার যে ঘটনাটা ঘটেছিল, যারা দুর্বৃত্তকারী, যারা অপরাধী, তারা ওইটা ভিডিও করে তারাই বাইরে করেছিল, যার ফলে আমরা জানতে পারি। তো এই সমস্ত অত্যাচারে, নির্যাতনের শিকার যে মাইনরিটির কমিউনিটির লোকরা হয়েছে, তারা তো আশা
করতেই পারে যে একটা পরিবর্তন হওয়া উচিত। এবং ভারতে মমতা ব্যানার্জি ক্ষমতায় ছিল এবং সে তৃণমূলের নেতা, সে অনেকদিন ক্ষমতায় ছিল। ইনকামবেন্সির একটা নেগেটিভ এফেক্ট থাকে ভোটারদের মধ্যে, যে এতদিন বেশি দিন ক্ষমতায় থাকলে তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তার অ্যাডমিনিস্ট্রেশনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। আরেকটা অভিযোগ যেটা ছিল খুবই মারাত্মক, সেটা হলো যে বাংলাদেশের ধর্মীয় সন্ত্রাসবাদীরা, যারা ইসলামিক ফান্ডামেন্টালিস্ট, তারা অ্যারেস্টের ভয়ে বা নিরাপদ আশ্রয়ে তারা বর্ডার ক্রস করে ভারতে চলে যেত। এবং কিছু এরিয়া আছে মালদা এবং যেখানে মুসলিম অধ্যুষিত ডিস্ট্রিক্ট, সেখানে তারা আত্মগোপন করে থাকতো। এবং অভিযোগ রয়েছিল যে মমতা ব্যানার্জির সরকার তাদেরকে দেখেও না দেখার ভান করত। তো অনেকগুলো অভিযোগ ছিল মমতা ব্যানার্জির সরকারের বিরুদ্ধে। তারপরে আরেকটা বড় অভিযোগ, এই যে তিস্তা পানির নদীর যে পানির চুক্তি, কেন্দ্রীয় সরকার এটার জন্য একটা চুক্তি করতে চেয়েছিল বাংলাদেশের সাথে, সমস্ত কিছু রেডি ছিল। মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী, তিনি ভারতে আসলেন, বাংলাদেশে আসলেন, সাথে মমতার আসার কথা যে তারা চুক্তি স্বাক্ষর করবে। মমতা বেঁকে বসলো, ভেটো দিল, সেই চুক্তিটা আর হলো না। তো এই সমস্ত কারণে মমতা ব্যানার্জি যে বাংলাদেশের বিরুদ্ধে তার যে একটা অ্যাটিটিউড, সেটা অ্যাপারেন্ট, সেটা সবারই কাছে জানা হয়ে গেছিল। তো অনেকগুলো ফ্যাক্টর যেগুলো মমতা ব্যানার্জির শাসন আমলে বাংলাদেশের সাথে হয়েছে, পশ্চিমবঙ্গের, যেমন ধরেন বঙ্গবন্ধু হত্যার কয়েকজন আসামি তারা ভারতে লুকিয়েছিল, তাদের মধ্যে কয়েকজন ধরা পড়ে দেশে এনে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তো সম্পর্কটা ছিল ভেরি কমপ্লেক্স। বিশেষ করে হিন্দুদের, বাংলাদেশে হিন্দুদের যে নির্যাতনের যে শিকার গত 2 মাসে, সেখানে হিন্দুরা ক্ষুব্ধ, ভারতের কেন্দ্রীয় সরকার ক্ষুব্ধ, এবং অনেক বাংলাদেশ বিরোধী এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে অনেক বাংলাদেশ বিরোধী রেটরিক পলিটিশিয়ানরা করেছে, সাধারণ মানুষ করেছে। তো সবাই আশা করে যে এটার অবসান হবে। আরেকটা জিনিস হলো যে কেন্দ্রীয় সরকার আর রাজ্য সরকার যদি একই দলের হয়, তাহলে ওই কনফ্লিক্ট অফ লোকাল ইন্টারেস্ট ওইটা হয় না। যার এক্সাম্পল, মনমোহন সিং ছিল কংগ্রেসের প্রধানমন্ত্রী, আর তৃণমূলের নেত্রী ছিল মমতা ব্যানার্জি। তার একটা ভোট ব্যাংক ছিল মুসলমানদের। তারপরে তার পলিসি ছিল বিভিন্ন, যেটা কেন্দ্রের সাথে মিলত না, যার ফলে সে একটা সাজানো গোছানো একটা চুক্তি, সেটাকে সে ভেটো দিয়েছিল, সেটা করতে দেয় নাই। তো জিওপলিটিক্যাল কারণে বাংলাদেশের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ, যার ফলে বাংলাদেশ নজরে পড়েছে বিশ্ব শক্তির, আমেরিকা, চায়না, রাশিয়া, ভারত। তো সেই জিওপলিটিক্যাল ইন্টারেস্ট গুলো তো রয়ে গেছে, সেগুলো তো আর চলে যায় নাই। এবং এই সমস্ত বড় বড় স্টেক হোল্ডার, তারা এই পরিবর্তনের অ্যাডভান্টেজ নিতে চেষ্টা করবে। তো এই যে কেন্দ্রীয় সরকারে বিজেপি, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠিত হচ্ছে, এটা একটা বড় পরিবর্তন। তো সেটার অ্যাডভান্টেজ বাংলাদেশের ব্যাপারে যে স্টেক হোল্ডার যারা আছে তারা নেওয়ার চেষ্টা করবে। কেউ বিরোধিতা করবে, কেউ অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করবে। আর দুর্ভাগ্যের বিষয় যেটা আমি বারবার বলি, সেটা হলো যে বাংলাদেশের ভাগ্য বাংলাদেশের জনগণের হাতে নেই। বাংলাদেশের ভাগ্য এখন বিদেশি স্টেক হোল্ডারদের হাতে। তারা তাদের স্বার্থে বাংলাদেশে কি সরকার গঠন হবে, ভারতের সাথে বাংলাদেশের কি সম্পর্ক হবে, এগুলো ইনফ্লুয়েন্সড বাই, ডিটারমিনড বাই ফরেন স্টেক হোল্ডার। চায়না, আমেরিকা, তারা তাদের স্বার্থ রক্ষার জন্য
এই পরিবর্তনকে নিজের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করবে। কাজে উই হ্যাভ টু ওয়েট এন্ড সি যে এই যে পরিবর্তন হলো, তারপর নট অনলি ভারতে, পশ্চিমবঙ্গের নির্বাচন, আসামের নির্বাচন হয়েছে, সেখানে বিজেপি ক্ষমতায় আগেই ছিল। আমার ধারণা যে বিজেপি সরকারই জিতবে, বিজেপি সরকার থাকবে। তার মানে পাশাপাশি দুটো স্টেটে, পশ্চিমবঙ্গ এবং আসামে বিজেপি সরকার গঠিত হবে, এবং এই দুটি স্টেটের সাথে বাংলাদেশের বর্ডার রয়েছে। একটা ইন্টারেস্টিং ঘটনা, যে আমরা শুধু পশ্চিমবঙ্গের কথা শুনি, কিন্তু চোরা কারবারি বা স্মাগলিং বা বিনা ভিসায় বাংলাদেশের লোক ভারতে যায়, ম্যাক্সিমামই কিন্তু মেঘালয়, আসাম, এই বর্ডার দিয়ে। কারণ ডিস্ট্রিক্ট, ময়মনসিংহ ডিস্ট্রিক্ট, সিলেটের ডিস্ট্রিক্টগুলো এগুলো খুব কাছাকাছি। এই যে পট পরিবর্তন হয়েছিল, আমি কলকাতায় গিয়েছিলাম, অনেকের সাথেই কথা হয়েছে যারা ভারতে বিনা ভিসায় প্রবেশ করেছে, তারা কিন্তু পশ্চিমবঙ্গ দিয়ে ভারতে প্রবেশ করেনি, তারা ম্যাক্সিমাম প্রবেশ করেছে শিলং, মেঘালয়, তুরা, আসাম, এই সমস্ত জায়গা দিয়ে। তো এই জিওপলিটিক্যাল কারণে এবং বাংলাদেশের যে বর্ডার সারাউন্ডেড বাই ইন্ডিয়া, অলমোস্ট 70-80%, এক্সাক্ট পার্সেন্টেজটা আমি জানি না, কিন্তু এর ভিতরে মানুষের যাতায়াত কাঁটাতার দিয়েছে ভারত, কিন্তু তারপরে সম্ভব না। মানুষ যারা বর্ডারে বাস করে, অনেক বর্ডারে অনেক ফ্যামিলি আছে, ফ্যামিলির এক অংশ বাস করে ইন্ডিয়াতে, আরেক অংশ বাংলাদেশে। ছিটমহলে যদিও সমস্যার সমাধান হয়েছে, কিন্তু তবু যাতায়াতটা এখনো চলছে। এবং এর আগে গ্রাম্য বাজার ছিল বর্ডারের বাজার বসতো, ভারত এবং বাংলাদেশের লোকেরা সেখানে গিয়ে কেনাকাটা করতো। তো এই সমস্ত অ্যাডভান্টেজ গুলা এখন পরিবর্তন হবে কিনা। তারপরে বাংলাদেশের যে, আমি একটু যদি আপনাকে একটু আরেকটা প্রশ্ন একটু করতে চাই, মানে আপনার বিশ্লেষণটা একটু শুনতে চাই। সেটা হচ্ছে যে এই যে বিজেপি, পশ্চিমবঙ্গের বিজেপি যেই নেতার কথা শোনা যাচ্ছে যে তিনি হয়তো মুখ্যমন্ত্রী হতে পারেন, সেই শুভেন্দু অধিকারী, তিনি 5 আগস্টের পর একবার নয়, অনেকবার তিনি সরাসরি ডক্টর ইউনূসের বিরুদ্ধে তিনি কথা বলেছেন, বিএনপি জামাতের বিরুদ্ধে তিনি কথা বলেছেন, শেখ হাসিনার নাম ধরে তিনি বলেছেন, এবং তাকে বৈধ প্রধানমন্ত্রী সেই কথা বলেছেন। এমনকি তিনি বলেছেন যে শেখ হাসিনা বিমানবন্দরে গিয়ে নামলে তাকে স্যালুট দিয়ে বাংলাদেশের যে প্রশাসন বাধ্য হবে, রাজনৈতিক দলগুলো তাকে গ্রহণ করতে বাধ্য হবে। এই কথাগুলো তিনি বারবার বলেছেন। আজকে ভোটের পরে ফলাফল ঘোষণা হওয়ার পূর্বক্ষণেই তিনি আরেকটি খুব স্পর্শকাতর কথা বলেছেন। সেটি হচ্ছে তিনি মুসলমানের ভোটে বিজয়ী হননি, তিনি হিন্দুদের ভোটে বিজয়ী হয়েছেন, হিন্দুত্ববাদীর জয়, এই কথাটি বলেছেন। তো এই যে ওনার যে একটা এক ধরনের যে এই সব টোনে কথা বলা, এইটাকে আপনি কি মনে করেন যে এইটা কি এই বাংলাদেশের বর্তমান সরকার কিভাবে নিতে পারে? বর্তমান সরকারের সাথে ভারতের সম্পর্ক তলানিতে, এতে কোনো সন্দেহ নেই। ইউনূসের সময় তলানিতে ছিল, আশা করেছিল ভারত যে এই তারেক জিয়া সরকারের সময় সম্পর্ক ইমপ্রুভ হবে, কিন্তু সেটা হয়নি। যদিও ভারত কতগুলো ডিপ্লোম্যাটিক জেস্চার দেখিয়েছিল যে তারেক জিয়ার সাথে ভারত সম্পর্ক ভালো করতে চায়, সম্পর্ক উন্নতি করতে চায়। যেমন ধরেন খালেদা জিয়ার মারা যাওয়ার পরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, যিনি খুবই পাওয়ারফুল, অলমোস্ট সেকেন্ড টু প্রাইম মিনিস্টার, তাকে পাঠিয়েছিল। তাকে না পাঠালেও চলতো, কোনো অ্যাম্বাসেডার বা স্টেট মিনিস্টার আসতে পারত। ভারত তাকে জয়শঙ্করকে পাঠিয়ে প্রমাণ দেখাতে চেয়েছিল যে ভারত
তারেক জিয়ার সাথে ভালো সম্পর্ক রাখতে চায়, দে কেয়ার অ্যাবাউট দেয়ার রিলেশন। তারপরে যে আরেকটা অনুষ্ঠান হলো, সেখানে স্পিকার এসেছিল। স্পিকার তো খুব গুরুত্বপূর্ণ, সেটাও একটা জেস্টার যে ভারত বাংলাদেশের এই তারেক জিয়া সরকারের সাথে সম্পর্ক ভালো করতে চায়। আরেকটা মোস্ট সিগনিফিক্যান্ট যে 12 ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা হলো, নির্বাচনের অফিসিয়াল ফলাফল ডিক্লারের আগে ভোর 4টায় ভারতের প্রধানমন্ত্রী মোদি একটা স্টেটমেন্ট রেডি করে অভিনন্দন জানিয়েছিল তারেক জিয়াকে। তো এই যে জেস্টার গুলা দেখিয়েছিল, এতে আওয়ামী লীগের নেতা কর্মীরা তারা খুব একটা খুশি হয়নি যে তারেক জিয়ার সাথে এত দহরম বরম কেন। কিন্তু ক্ষমতায় আগে তারেক জিয়া যে কথা বলেছে, ক্ষমতায় গিয়ে যে 2.5 মাসে যে কাজগুলো সে করেছে, সে ভারতকে দেওয়া প্রতিশ্রুতি একটাও মানে নাই। এবং তার অ্যাক্টিভিটিতে মনে হচ্ছে যে তারেক জিয়ার সরকার হলো ইউনিট সরকারের এক্সটেনশন। একটা এক্সাম্পল দেই, তারেক জিয়াকে ক্ষমতায় বসিয়েছিল ইন্ডিয়া এবং আমেরিকা, যে সে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, শান্তি প্রতিষ্ঠা করবে। তো গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে মেজরিটি জনগণের যে দল, তাকে রাজনীতি করতে দিতে হবে, নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে। বিএনপি 12 ফেব্রুয়ারির ইলেকশনের সময় সেটা তো দেয়ই নাই, কিন্তু তার পরিবর্তে যে অর্ডিন্যান্স জারি করেছিল যে ভারতের কি বলে বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা, দলকে নিষেধ করে নাই, নিষেধাজ্ঞা এবং কার্যক্রম বন্ধ করেছিল। এবং এটা তারেক জিয়া প্রধানমন্ত্রী হওয়ার আগে বিদেশি এক সাংবাদিকের সাথে ইন্টারভিউ বলেছিল সে এটা বিশ্বাস করে না, কোন দলকে অর্ডিন্যান্স জারি করে নিষিদ্ধ করা যায় না। তারেক জিয়ার যে সমস্ত নেতৃবৃন্দ বাংলাদেশে ছিল, তারেক যখন লন্ডনে, তখন তারা ওই ফখরুল, সালাউদ্দিন, ওনারা বলেছেন যে তারাও বিশ্বাস করে না যে আওয়ামী লীগের কাজে নিষিদ্ধ করা। কিন্তু কি হলো, এক সাংবাদিক সম্মেলনে প্রশ্নের উত্তরে সালাউদ্দিন বলল, আমরা তো চাই আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, আমরা 6 মাস আগে সংস্কার কমিশনে চিঠি দিয়ে দাবি করেছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। তো এই যে বিএনপির যে মিথ্যাচার, এই যে ডাবল স্ট্যান্ডার্ড বা হটকারিতা, এগুলো তো প্রমাণ হয় না যে তারা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, ইনক্লুসিভ নির্বাচন দিবে। তার প্রমাণ হলো যে তারা পার্লামেন্টে যে আইনটা করলো, এই অর্ডিন্যান্স গুলো 133টার মতো, এগুলো যদি পার্লামেন্টে উত্থাপন না করতো, তাহলে পার্লামেন্টের প্রথম অধিবেশনের পরের থেকে 30 দিনের মধ্যে এগুলো অটোমেটিক্যালি বাতিল হয়ে যেত। সেইটা না করে এই যে নিষেধাজ্ঞার যে অর্ডিন্যান্সটা, সেইটা একটা সাব কমিটি বসিয়ে, পার্লামেন্টারি পার্টির সাব কমিটি বসিয়ে রিভিউ করে অর্ডিন্যান্সে যা ছিল না, অর্ডিন্যান্সে কিন্তু কোনো শাস্তির ব্যবস্থা ছিল না, শুধু কার্যক্রম নিষিদ্ধ ছিল। তারেক জিয়ার পার্লামেন্ট কি করলো, তার দল কি করলো, সেই অর্ডিন্যান্সকে আইনে পরিণত করলো এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো। এবং যে শাস্তির যে বিধান ছিল না, যে এই নিষিদ্ধ দলের কেউ যদি রাজনীতি করে বা তার যে সহযোগী দল যুবলীগ, ছাত্রলীগ, তাদের বিরুদ্ধে কি 8 মাস না 14 মাসের জেল এর শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য করা হবে। তো এই যে ডাবল স্ট্যান্ডার্ড, এই যে ভারতের কাছে দেওয়া প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসলো, ক্ষমতায় এসে তাদের চেহারা পাল্টে গেল, তারা উল্টো পথে। তো এটা তো ভারত মোটেই খুশি না। তো যার ফলে এমনিতেই সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে এই সরকারে, বাংলাদেশের তারেক সরকারের সম্পর্কের অবনতি ঘটেছিল। ফরেন মিনিস্টার রহমান সাহেবকে যখন ডেকে নেওয়া হলো, তাকে ব্লান্ট মেসেজ দেওয়া হয়েছিল যে এই চুক্তি করেছিলে, এগুলো তোমাদেরকে মানতে হবে, তা না হলে তোমাদের যে দাবি, এই জিনিসপত্র সাপ্লাই, লোন ইত্যাদি, ইলেকট্রিসিটি, এগুলো কিছুই হবে না। তারা উল্টো শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের দাবি জানিয়েছিল। ভদ্রতার খাতিরে তারা বলেছে আমরা রিভিউ করব, কিন্তু কোনোদিনই ভারত শেখ হাসিনাকে
যেখানে মৃত্যুদণ্ডের আদেশ রয়েছে তাকে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করবে না। তো যে পয়েন্টটা আমরা আলোচনা করছিলাম সেটা হলো যে এই নির্বাচনের ফলে পরিবর্তন একটা হবে এবং বাংলাদেশ, ভারত, বিশেষ করে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের সম্পর্কের ভিতরে প্রভাব পড়বে। আর যেহেতু এখন সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্ট একই পার্টি, এবং শুধু বাংলাদেশ না, শুধু পশ্চিমবঙ্গ না, নেইবারিং যে আসাম, সেখানেও বিজেপি সরকার। তো আমার মনে হয় যে বাংলাদেশের সম্পর্ক দুই দিকেই যেতে পারে, যেহেতু পশ্চিমবঙ্গ এবং আসাম সেন্ট্রাল গভর্নমেন্ট যে পার্টি, মোদীর সরকারের দল, এই যদি বাংলাদেশ বিহেভ করে ঠিক মতো সম্পর্ক উন্নতি হতে পারে। কিন্তু যে ট্র্যাক রেকর্ড আমরা দেখছি এই, এবং এই সরকার যেভাবে কাজ করতেছে মনে হচ্ছে ইউনিট সরকারের এক্সটেনশন। তো এই যদি বাংলাদেশ সরকারের অ্যাটিটিউড থাকে, তারপরে যে চুক্তিগুলো দেওয়া হয়েছিল তারেক জিয়াকে, যে একটা ভারত বিরোধী কোনো সরকার বাংলাদেশে থাকবে না, আর এটা হলো আওয়ামী লীগের বিরুদ্ধে নিষেধাজ্ঞা উড্র করতে হবে, ইনক্লুসিভ রাজনীতি করার সুযোগ দিতে হবে, আর সর্বোপরি আমেরিকা এবং ভারতের দাবি ছিল চায়নার সাথে সম্পর্ক খুব দহরম মরম যাতে না হয়, অর্থাৎ বাংলাদেশ যেন চায়নার পকেটে না ঢুকে যায়। কিন্তু যে কর্মকাণ্ড দেখছি, বিএনপির যে জেনারেল সেক্রেটারি এবং যে লোকাল গভর্নমেন্টের মন্ত্রী, সে কিছুদিন আগে এক পাওয়ারফুল ডেলিগেশন নিয়ে চায়না সফর করে আসলো। তো এই সমস্ত অ্যাক্টিভিটি, এই সমস্ত ঘটনা যদি আমরা অ্যানালাইসিস করি, আমার মনে হয় ভারত বাংলাদেশের সম্পর্ক উন্নত হওয়ার কোনো সম্ভাবনা নেই, এবং এইটা সেন্ট্রাল গভর্নমেন্টের যে পলিসি সেটা ইমপ্লিমেন্ট করতে সাহায্য করবে, যেহেতু পশ্চিমবঙ্গ এবং আসামে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। তারপরে আপনি যে অধিকারী মহাশয়ের যে স্টেটমেন্ট গুলো উল্লেখ করলেন, সেটা আমিও লক্ষ্য করেছি। ওই ধরনের কথা শুনলে শেখ হাসিনার সমর্থক যারা, তারা পুলকিত হবে, তারা উৎসাহিত হবে, এবং ইলেকশনের আগে এই ধরনের কথা বলে ভোট কালেকশনেরও একটা চেষ্টা সব পার্টি করে, সব দলই করে, সব নেতাই করে। কিন্তু মিস্টার অধিকারী যদি মুখ্যমন্ত্রী হন, তখন আমার মনে হয় যে তার বিহেভিয়ার চেঞ্জ হতে পারে এবং সেই রকম রেটরিক ব্যবহার করবে না। বিশেষ করে নির্বাচনের পরে যে মুসলমানদের কথা উল্লেখ করে তিনি যেটা বলেছেন যে আমি তো মুসলমানদের, আমাকে ভোট দেয় না, তাদের ভোটে আমি নির্বাচিত হই না। কিন্তু যখন মুখ্যমন্ত্রী হবেন একটা স্টেটের, তখন তো আপনি সবারই মুখ্যমন্ত্রী, এবং বাংলাদেশের নেইবারিং কান্ট্রি যার সাথে ওয়েস্ট বেঙ্গলের সম্পর্ক ভালো হলে উভয় পার্টি উপকৃত হবে। সেই অবস্থায় বাংলাদেশে 95% মুসলমান, তাদের বিরুদ্ধে উনি যদি কোনো কথা বলেন, কোনো অ্যাকশন নেন, সেটা রিপারকেশন হবে, সেটা ভারত বাংলাদেশ সম্পর্কে যে মোটেই সহায়ক হবে না, ভালো হবে না, এবং সেটাও সেন্টারের যে পলিসি, সেটা যেটাই হোক না কেন, সেটাও বাস্তবায়িত করতে বা সেটার সহায়ক হবে না। তো কাজেই আমি যদি একটু এই জায়গাটিতে আপনি যে শুভেন্দু অধিকারীর কথাটি আমি যে প্রশ্ন করেছিলাম সেটার সূত্র ধরে আপনি যে উত্তর দিলেন, বিশ্লেষণ করলেন, আরেকটু যুক্ত করি। আপনার নিশ্চয় মনে আছে যে শুভেন্দু অধিকারী এর আগে, নির্বাচনের আগে, বেশ আগে, বছর 2 আগেও, ওই যে যখন একবার খুবই উত্তেজনা তৈরি হয়েছিল, বিশেষ করে পুশব্যাক করা, অর্থাৎ ভারত, পশ্চিমবঙ্গ থেকে, আসাম থেকে অনেকেই বাংলাদেশে পুশব্যাক করা হয়েছিল যে তারা অবৈধভাবে গেছে, এই ধরনের। এবং তিনি কিন্তু তখনও খুব কড়া ভাষায় বলেছিলেন যে বাংলাদেশ থেকে যারা
অবৈধভাবে প্রবেশ করবে তাদেরকে তিনি ঘাড় ধাক্কা দিয়ে বাংলাদেশের পাঠিয়ে দিবে। তো এখন এই যে মুসলমানদের বিরুদ্ধে, এবং এই মুসলমানদেরকে উনি টার্গেট করেছেন ওনার ভাষায় যে তারা হচ্ছে বলেছে হিজাব পরা, হ্যাঁ, হিজাব পরে, মমতা হিজাব পরে ভোট নিয়েছে তাদের। তো তার মানে তিনি কিন্তু মিন করেছেন বাংলাদেশে যারা উগ্রবাদী আছে, একদম মৌলবাদী গোষ্ঠী আছে, তাদেরকে মিন করেন। তো শুভেন্দু অধিকারী যদি মুখ্যমন্ত্রী হন এবং তিনি যদি ওরকম পশ্চিমবঙ্গ থেকে এমন কাউকে অবৈধ থাকার অভিযোগে যদি পুশব্যাক করার চেষ্টা করে, সেই ক্ষেত্রে কি হতে পারে? বাংলাদেশ তখন কি করবে, কিভাবে পরিস্থিতি সামাল দিবে? বাংলাদেশ তো বাংলাদেশের যে সরকার, তারা জাতীয় স্বার্থে কাজ করে না, তারা একটা পাপেট সরকার। তাদের প্রভু, বিদেশি প্রভুরা যা বলে সেটাই করে, এবং তাদের প্রভুর এজেন্ট হলো ডক্টর ইউনূস। সে এখনো বাংলাদেশে ক্ষমতাধর ব্যক্তি, সে রাষ্ট্রপতি হওয়ার স্বপ্ন দেখছে, ষড়যন্ত্র করছে। তো কাজেই বাংলাদেশ সরকার কি করবে সেটা নির্ভর করবে তাদের যে প্রভু পাকিস্তান, আমেরিকা এবং অন্যান্য বিদেশি শক্তি। তো এই সরকারের মেরুদণ্ড নাই, এই সরকারের কোনো নীতি নাই, এই সরকার অ্যাডহক বেসিসে কাজ করে। তো যদি সুখেন্দু অধিকারী যদি মুখ্যমন্ত্রী হন, তাকে কিন্তু টু সাম এক্সটেন্ট কেন্দ্রের নীতি মানতে হবে। কেন্দ্র কখনো চাইবে না যে বাংলাদেশ বিরোধী, বিশেষ করে যেখানে মেজরিটি লোক হলো মুসলমান, সেই মুসলমানদেরকে উস্কানি দেওয়া বা ওই ধরনের কাজ করা কেন্দ্রীয় সরকার চাইবে না। সুখেন্দু অধিকারীর ইচ্ছা থাকলেও সে সেটা করতে পারবে না। আমরা তো সবাই জানি যে রাজনীতিবিদরা যখন বিরোধী দলে থাকে তাদের তখন একটা অ্যাটিটিউড, যখন সরকারি দলে থাকে তখন আরেকটা অ্যাটিটিউড। আর বিশেষ করে নির্বাচনের আগে সুখেন্দু অধিকারী ছিলেন মমতা সরকারের বিরোধী দলের নেতা বা নেতা। তো সেখানে সে ওই ভূমিকাটাই পালন করেছে। ইলেকশনের আগে দেখলাম সে একটা র্যালি করছে, দৌড়াচ্ছে আর মুসলমানদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। তো এটা তো কোনো দায়িত্বশীল একজন রাজনীতিবিদ করতে পারে না, মুখ্যমন্ত্রী যখন সে হবে। এটা বিরোধী দলের নেতা হিসাবে এবং ইলেকশনে জেতার জন্য সে ওই ধরনের নাটকীয় কাজগুলো করেছে। তো আমার মনে হয় যে প্রভিন্সিয়াল গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের নীতি মানতে বাধ্য। আর তাছাড়া ইন্টারেস্টিং ঘটনা দেখলাম যে 4 জনের নাম একটা পত্রিকা বলেছে তারা মুখ্যমন্ত্রী হতে পারে। সুখেন্দু অধিকারী, আরেকজন রাজনীতিবিদ। এছাড়া ইন্টারেস্টিং আমার কাছে লেগেছে 2 জন মহিলা। একজনের নামটা মনে আছে, রূপা গাঙ্গুলি বোধহয়, কেন্দ্রীয় মন্ত্রী, তার নাম মুখোপাধ্যায়। তো কে মুখ্যমন্ত্রী হবে আমরা এই মুহূর্তে কনফার্ম না, কারণ এটা নির্ভর করবে কেন্দ্রীয় সরকারের বা মোদির সরকারের বা অন্যান্য সেন্ট্রাল লিডার আছে তাদের। অনেক সময় যদি কেন্দ্রীয় সরকার মনে করে যে সুখেন্দু অধিকারী he will be a better person in central গভর্নমেন্টের মন্ত্রী ইনস্টেড অফ মুখ্যমন্ত্রী, সেটাও হতে পারে। তো কিন্তু ওভারঅল যে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটার সারমর্ম হলো এই নির্বাচনের ফলে ভারত স্পেশালি ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশ সম্পর্কে প্রভাব পড়বে, সেটা পজিটিভ হোক সেটা নেগেটিভই হোক। কারণ এই যে পরিবর্তন, এই বাংলাদেশের যে সমস্ত সন্ত্রাসীরা, ধর্মীয় সন্ত্রাসীরা, তারা ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে।